হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি জানতে চান ছায়াযুক্ত স্থানে অর্থাৎ বাড়ির আশেপাশে যেখানে ছায়া বা অল্প একটু রোদ পড়ে সেখানে কি সবজি চাষ করতে চান? হ্যাঁ ভিউয়ার্স, তাহলে সঠিক ভিডিও বাছাই করেছেন। এই ভিডিওতে আদ্যপান্ত দেখিয়ে দেব কোন সবজি চাষ করা খুবই লাভজনক এবং কোন শাক চাষ করলে আপনি দ্রুত সময়ের মধ্যে ছায়াতেই বেশ ভালো লাভবান হতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি। শুরুতেই আসছে আদা চাষ। আপনারা ছায়াযুক্ত বা হালকা ছায়া রয়েছে এমন স্থানে আদা চাষের পরিকল্পনা করতে পারেন। বিশেষ করে বস্তায় আদা চাষ খুবই লাভজনক বর্তমান সময়ে। আপনারা এজন্য এই পতিত জমি অনেক সময় ছায়ার জন্য ফেলে রাখেন, না ফেলে রেখে আদা চাষ শুরু করার প্রস্তুতি নিন। এর পাশাপাশি অবশ্যই ভালো জাতের আদার রাইজম ব্যবহার করবেন। এতে করে কিন্তু ভালো আদা পাবেন এবং আদা চাষে খুব কম যত্নে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন ধরানো যায়। আপনারা এই চ্যানেলে আদা চাষ অর্থাৎ বস্তায় আদা চাষের ভিডিও পাবেন, দেখে আসতে পারেন। গাছের গোড়ায় পর্যাপ্ত পানি থাকতে হবে, তবেই আদার রাইজম বেশ ভালো বৃদ্ধি পাবে। আপনারা দেরি না করে এখনই আদা চাষের পরিকল্পনা করে ফেলতে পারেন। এরপর আসছে চুই ঝাল চাষ। আপনারা অনেকে জানেন চুই ঝাল কিন্তু খুব সহজেই গুল্ম জাতীয় একটি সবজি। এটি সবজি হিসেবে বললে ভুল হবে না, কেননা এটি কিন্তু খুব সহজে চাষাবাদ করা যায় যে কোনো গাছের সাথে। বাড়ির আশেপাশে যদি কোথাও গাছ থাকে তাতে আপনারা চুইয়ের যে চারা রয়েছে সেটি সংগ্রহ করে নিয়ে এসে গাছের গোড়ায় বসিয়ে দিতে পারেন। এতে করে ছায়াযুক্ত জায়গায়ও কিন্তু বেশ ভালো চুই ঝাল চাষ করতে পারবেন। বেশ কিছু সময় লাগলেও এই চুই চাষের ক্ষেত্রে বেশ ভালো লাভবান হওয়া যায়, কেননা খুব কম খরচ এবং খুব কম যত্নে বেড়ে ওঠে এই গাছগুলো। তাই ছায়াযুক্ত স্থানে দেরি না করে এটি চাষ করা শুরু করে দিতে পারেন। এরপর আসছে হলুদ চাষ। আপনারা জানেন ছায়াযুক্ত জায়গায় খুব সহজেই হলুদ চাষ করা যায়। হলুদ যেহেতু একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল, আপনারা ছায়াযুক্ত স্থানে কিছু জৈব সার বিছিয়ে দিয়ে মাটি একটু আলগা করে হলুদের যে রাইজম রয়েছে সেগুলোকে এরকম করে বুনে দেবেন। অবশ্যই সুস্থ সবল রাইজম বোনার চেষ্টা করবেন। এতে করে গাছগুলো বেশ ভালো হবে এবং প্রচুর পরিমাণে হলুদ হবে। আপনারা অবশ্যই এটি চেষ্টা করতে পারেন। বিশেষ করে যাদের বাড়ির পাশে একেবারেই কোনো কিছু চাষের উপযোগী নয়, তারা ঠিক এভাবে বাড়ির আশেপাশে আদা চাষ আরম্ভ করে দিতে পারেন। এটি খুবই লাভজনক একটি মশলা জাতীয় ফসল। অবশ্যই চাষাবাদ করুন। এর পাশাপাশি আপনারা চাইলে এই যে এটি হলো এক ধরনের আলু, এটি বলা হয় গাছ আলু। আপনারা চাইলে বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে গাছ আলুর চাষ করতে পারেন। এতে করে মাটির নিচেও যেমন আলু ধরবে, এর পাশাপাশি মাটির উপরেও গাছে গাছে প্রচুর আলু পাবেন। এটিতে কোনো পরিচর্যার দরকার হয় না। এটি গ্রামে গঞ্জে খুব সহজে একটি আলুর টিউবার বসিয়ে দিলেই খুব সহজে প্রচুর আলু ধরে একটি গাছে। এটি হতেও বেশি সময় লাগে না। এটি খুব সহজে ছায়াযুক্ত স্থানে খুব কম পরিশ্রমে কম খরচে চাষাবাদ করুন। এর পাশাপাশি আপনারা চাইলে পুঁইশাক চাষাবাদ করতে পারেন ছায়াযুক্ত স্থানে। হালকা ছায়া বা কম পরিমাণ রোদ পায় এমন জায়গায় চাষাবাদ করা যায় এই পুঁইশাকের ক্ষেত্রে অবশ্যই আপনারা 2-4 টাকার পুঁইশাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে বুনে দিতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন। দেখবেন খুব কম যত্নে অল্প কিছু জৈব সার ব্যবহার করে বেশ ভালো পরিমাণ গাছ বৃদ্ধি পাচ্ছে এবং বাজার মূল্য কিন্তু বেশ ভালো পাবেন। দেখছেন কত সহজে আপনাদের জমি ব্যবহার উপযোগী হয়ে গেল। এর পাশাপাশি আপনারা ধনিয়া পাতা চাষ করতে পারেন। অল্প রোদ পায় কিংবা হালকা ছায়াযুক্ত জায়গা, এমন জায়গায় আপনারা কিন্তু ধনিয়ার বীজ সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিতে পারেন। বিশেষ করে শীতকালে এটির কিন্তু বেশ ভালো ফলন লক্ষ্য করা যায়। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে ছায়াযুক্ত স্থানে চাষাবাদ করার জন্য এবং বিশেষ সার দেবেন গাছে। এর পাশাপাশি বিলাতি ধনিয়া চাষাবাদ করতে পারেন। যেহেতু সাধারণ যে ধনিয়া রয়েছে এটি সারা বছর পাওয়া যায় না, শীতকালে হয়। আপনারা সারা বছর চাষের ক্ষেত্রে ছায়াযুক্ত স্থানে বিলাতি ধনিয়ার কিছু চারা সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিন। দেখবেন এর থেকে অসংখ্য গাছ বের হচ্ছে। এতে করে আপনারা কিন্তু খুব সহজেই লাভবান হতে পারবেন। এছাড়াও ছায়াযুক্ত স্থানে কাঁচা কলার চাষ করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি। আর কাঁচা কলা চাষের ক্ষেত্রে ছায়াযুক্ত স্থান কিন্তু বেশ উপযোগী, কেননা এতে করে অতটা প্রভাব পড়ে না। এজন্য অবশ্যই আপনাকে ভালো জাতের যে কাঁচকলার চারা রয়েছে সেটি সংগ্রহ করতে হবে। এতে করে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন। অনেকে বলেন কলা গাছে কি কোনো সার দিতে হয়? তাহলে বলবো অবশ্যই কিছু পরিমাণ সার দিতে হয়।
তবে জৈব সার বেশি ব্যবহার করলে কলা গাছ বেশ ভালো থাকে। এর পাশাপাশি আপনারা বিটরুট চাষাবাদ করতে পারেন। বাড়ির আশেপাশে বিটরুটের চারা বা বীজ সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিলেই বিটরুট খুব ভালো গ্রো করবে। এটি খুবই দামি সবজি। এছাড়াও আপনারা যারা শখের বশত 2-4টি মরিচের চারা বুনে দিতে চান, তারা চাইলেই বাড়ির আঙিনায় খুব কম ছায়া বা খুব কম রোদ এমন জায়গায় বুনে দিতে পারেন। এর পাশাপাশি একটি সার দিতে হবে, যে কোনো গাছের ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন। চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। শুরুতেই লাগছে ব্যবহার করার পর যে চা পাতা রয়েছে সেটি। আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন ব্যবহার করার পর, আজ থেকে এটি ফেলে দেবেন না। এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ করুন যাতে গাছের জন্য ব্যবহার করা যায়। এজন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে। আমরা এখানে একটি ছোট ট্রে নিয়েছি। এবার এই চা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন। আমরা এখানে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমেই এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম, কেননা এতে অনেক সময় চিনি থাকতে পারে। এজন্য এটি শিওর হবেন। এটিকে এবার রোদে শুকাতে হবে। কয় ঘন্টা রোদে শুকাবেন? এটাকে আপনারা 5 থেকে 6 ঘন্টা পুরো দমে রোদে শুকান। দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। আমরা 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এভাবে পরের দিনও 5 থেকে 6 ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে। এবার ব্যবহার করতে হবে কিভাবে? শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা অল্প দ্রবণ তৈরি করব, তাই ছোট একটি গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আমরা গ্লাসে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি শুরুতেই ঢেলে নেব। আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন। এবার যা নিতে হবে, দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সেই চা পাতা। এটি কতটুকু ব্যবহার করবেন? প্রতি 200 মিলি পানির জন্য 2 টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট। আপনারা প্রতি 200 মিলি পানির জন্য 2 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো। আর এই শুকানো চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে, ফলে দ্রবণটা ব্যবহার করে গাছের কোনো ক্ষতি হবে না। এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিতে হবে। আমরা একটি বক্স ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে, সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন। আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। তার প্রমাণসহ আজকের এই ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেব। তো আপনারা এরকম 5 থেকে 6টি পেঁয়াজের খোসাকে এভাবে আলাদা করে নেবেন। আমরা এখানে 5 থেকে 6টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এবার কি করবেন? এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন। আপনারা এস্টিমেট অনুসারে 250 মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এভাবে নিয়ে নেবেন। আমরা এখানে নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না, আপনারা ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করবেন। এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে ঠিক এভাবে ডুবিয়ে দিতে হবে। আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের খোসাগুলো হালকা নরম হয়ে গেছে এবং এটাকে 5 ঘন্টা রেখে দিন। 5 ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের খোসার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম, প্রায় চা পাতার কালারের মতোই। ঠিক এভাবে হয়ে গেলে একটি পাত্র নেবেন। এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে, অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল, এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হবে। তো এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এটি ইনো। আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটি পেয়ে যাবেন। এর কার্যকারিতা আগের ভিডিওতে বলা হয়েছে। তো এটি কতটুকু ব্যবহার করবেন? পুরো প্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন এই 250 মিলি পেঁয়াজের খোসার দ্রবণের জন্য। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করছি, অর্থাৎ 1 চা চামচের 1 চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে দ্রবণের সাথে কিছুক্ষণ মেশাতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে মেশানো হয়ে গেলে এই দ্রবণের সাথে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা 200 মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা পর এই দ্রবণটা তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব?
এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেব, অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা 200 মিলি এভাবে ছেঁকে দিতে হবে। আপনারা 250 মিলি করেও দ্রবণ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন, এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এভাবে গাছে দিন। এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে। আমরা একটি বড় দেখে একটি বক্স নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে 200 মিলি অর্থাৎ 1 গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি। এবার 1 গ্লাস বা 200 মিলি দ্রবণ এই বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন 1 গ্লাস দ্রবণের জন্য 1 গ্লাস পানি এর সাথে মিশিয়ে নিলাম। এবারে এই দ্রবণটি আপনাদের বাড়ির আশেপাশে যে শাকসবজি চাষ করলেন সেগুলোতে দিয়ে দেবেন, এতে প্রচুর ফলন হবে।